এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় একটি মৌলিক নীতির কাছে। প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নির্দোষ। এটা শুধু একটা আইনি নীতি নয়, এটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। আমি যেটা বলছিলাম যে আইনটা 2009-এর, আইনটাকে সংশোধন করেছে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার। সেই আইনটাকে সংসদে অনুমোদন দিল ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে বিএনপি মেজরিটি 2/3 আসন নিয়ে তারা ক্ষমতায়, তারা আইনটাকে পাশ করল। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের অনুচ্ছেদ 11(1) স্পষ্টভাবে বলে, যে কোনো অভিযুক্ত ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নির্দোষ বলে গণ্য হবেন যতক্ষণ না একটি নিরপেক্ষ প্রকাশ্য আদালতে প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হয়। একইভাবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR এর অনুচ্ছেদ 14(2) এই নীতিকে পুনর্ব্যক্ত করে। 14(2) ধারা এই নীতিকে পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ যেহেতু 2000 সালে এই সনদে অনুমোদন দিয়েছে, তাই এই নীতিগুলো শুধু নৈতিক দায় নয়, আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা, অবশ্যই একটা বড় আইনি বাধ্যবাধকতাও। কিন্তু ধারা 18(1) এই পুরো নীতিকেই উল্টে দেয়। এখানে আগে শাস্তি পরে বিচার। আমি এই আইনের কথা, সন্ত্রাসবিরোধী আইনের ধারার কথা বলছি। অর্থাৎ আগে শাস্তি পরে বিচার, অথবা অনেক ক্ষেত্রে বিচারই অনিশ্চিত। ফলে একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে, এখানে বলে রাখা ভালো যে সত্তা বলতে ব্যক্তি প্রতিষ্ঠা, ব্যক্তি নয়, দল প্রতিষ্ঠান, এগুলোকে বোঝানো হচ্ছে। সেখানে দল বা ব্যক্তিকে কার্যত দোষী সাব্যস্ত করা হচ্ছে কোনো বিচার ছাড়াই। এটা শুধু আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক নয়, এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গেও সরাসরি বিরোধ তৈরি করে। বাংলাদেশের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদ আইনের সুরক্ষা নিশ্চিত করে, 32 নম্বর অনুচ্ছেদ ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা দেয়, এবং 35 নম্বর অনুচ্ছেদ ন্যায্য বিচার ও দণ্ডের নীতিকে প্রতিষ্ঠা করে। এই তিনটে অনুচ্ছেদের মূল বার্তা একটাই: বিচার ছাড়া শাস্তি দেয়া যাবে না। বাংলাদেশের সুপ্রিম কোর্টও এই নীতিকে সুস্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বনাম বাংলাদেশ মামলায় আদালত বলেছে, অনেকেরই স্মরণ থাকবার কথা, অভিযুক্তকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ ধরে নিতে হবে, এবং এটা সংবিধানের অন্তর্নিহিত একটা মৌলিক নীতি। ধারা 18(1) মতো বিধান, যেখানে বিচার ছাড়াই নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব, সেটা ন্যায় বিচারের এই ভিত্তিকে দুর্বল করে। এই আইনি বাস্তবতার সঙ্গে যখন রাজনৈতিক বাস্তবতা যুক্ত হয়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ, এবং অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়াও চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অপরাধগুলো কি ব্যক্তিগত নাকি প্রাতিষ্ঠানিক? যদি ব্যক্তিগত হয়, তাহলে পুরো দলকে দায়ী করা কতটা যুক্তিসঙ্গত? আন্তর্জাতিক অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। ইউরোপের ভেনিস কমিশন স্পষ্টভাবে বলেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে একেবারে শেষ অবলম্বন হিসেবে, এবং সেটিও তখনই যখন দলটি সক্রিয়ভাবে সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো ভাঙার চেষ্টা করে।
শুধু রাজনৈতিক মতভেদ বা অভিযোগের ভিত্তিতে কোনো দল নিষিদ্ধ করা গ্রহণযোগ্য নয়। জার্মানির উদাহরণ এখানে প্রাসঙ্গিক। সেখানে মিলিটেন্ট ডেমোক্রেসি ধারণা থাকলেও বাস্তবে কোনো দল নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন। আদালতকে প্রমাণ করতে হয় যে দলটি সক্রিয়ভাবে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করেছে বা চেষ্টা করছে, অর্থাৎ রাজনৈতিক অপছন্দ বা অতীতের অভিযোগ যথেষ্ট নয়। স্পেনের ক্ষেত্রে বাতাসুনা নিষিদ্ধের অভিজ্ঞতা আমাদেরকে দেখায় দল নিষিদ্ধ করলে কখনো সহিংসতা কমে, আবার কখনো বাড়ে। মিশরের অভিজ্ঞতা আরও স্পষ্ট। মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হবার পর সংগঠনটি শেষ হয়নি, বরং আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এবং আরও জটিল রূপ ধারণ করেছে। থাইল্যান্ডে বড় বিরোধী দল ভেঙে দেওয়ার পর গণতন্ত্র দুর্বল হয়েছে, এমন সমালোচনাও কিন্তু এসেছে আন্তর্জাতিক মহল থেকেই। বাংলাদেশেও আমাদের এরকম নজির আছে। আমাদের ইতিহাসে আমরা দেখেছি জাসদকে নিষিদ্ধ করা, আমরা দেখেছি জামায়াতকে নিষিদ্ধ করা, এবং ইউরোপের বিভিন্ন দেশ, আয়ারল্যান্ডে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও নকশাল কেন্দ্রী যে আন্দোলন, তাকে যে নিষিদ্ধ করা, এবং সেগুলোর ফল কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং সুফলের চেয়ে সেখানে কুফলের প্রবণতাটি অনেক বেশি ছিল। সো এই অভিজ্ঞতাগুলো একটা বিষয় পরিষ্কার করে। আমি বাংলাদেশে যেমন জাসদের কথা বলছিলাম, জামায়াতের কথা বলছিলাম, আরও বামপন্থী দলগুলো ছিল, সর্বহারা পার্টির কথা আমরা বলতে পারি। সো এই বিষয়গুলো একটা বিষয় অত্যন্ত পরিষ্কার করে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়, বরং নতুন সমস্যার জন্ম দিতে পারে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আরও একটা গুরুত্বপূর্ণ বৈপরীত্য স্পষ্ট। একদিকে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আইন দ্রুত আইনে পরিণত হচ্ছে, ইতিমধ্যেই সংসদে সেটা পাশ হয়ে গেছে। অন্যদিকে বিচার বিভাগ, মানবাধিকার, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন, এসব মৌলিক সংস্কার অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। অর্থাৎ রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শক্তি বাড়ানোর পরিবর্তে রাজনৈতিক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই প্রবণতাকে আমরা বলতে পারি পিউনিটিভ গভর্নেন্স, যেখানে শাসনের লক্ষ্য হয়ে দাঁড়ায় নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নয়। এর ফলে আইনের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় এবং জনগণের আস্থা কমে যায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থানও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়েছে। তারা দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক দমন নীতির সমালোচনা করেছে, এখন সেই একই কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। এটা শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয় নির্ধারণ করবে। তবে বাস্তবতা আরও জটিল। জনমত, রাজনৈতিক চাপ এবং ভবিষ্যৎ নির্বাচনের হিসাব সব মিলিয়ে বিএনপি হয়তো মনে করছে এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। কিন্তু ইতিহাস আমাদের বলে অস্থায়ী সিদ্ধান্তই অনেক সময় স্থায়ী কাঠামো হয়ে দাঁড়ায়, একটা স্থায়ী কাঠামোতে রূপ নেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের ভূমিকা। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই চূড়ান্ত বিচারক। যদি একটা দল জনগণের সমর্থন হারায়, তাহলে নির্বাচনের মাধ্যমে সেটি পরাজিত হয়। কিন্তু যদি সেই সুযোগটাই
বন্ধ করে দেওয়া হয় তাহলে গণতন্ত্রের মৌলিক কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এখানেই আসে ট্রানজিশনাল জাস্টিসের প্রশ্ন। একটা শাসন পরিবর্তনের পর